বন্ধুরা নমস্কার। রাজ্য রাজনীতিতে লাল সংকেত বা রেড অ্যালার্ট জারি হয়েছে। রেড অ্যালার্ট জারি করেছে লাল পার্টি বা সিপিআইএম গতকালকে আগরতলাতে যে জনসমাবেশ করেছে, সেই জনসমাবেশের মধ্য দিয়ে শাসক দলের জন্য এক ধরনের রাজনৈতিক রেড অ্যালার্ট জারি করেছে বলা যায়। কারণ আমি গতকালকের ভিডিওতে বলেছি যে গতকালকে যে আপনার তাদের সমাবেশ হয়েছে, সেই সমাবেশটা যারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতেই দেখে থাকেন অথবা ময়দানে গিয়ে দেখেছেন, মানে সেই স্পটে গিয়ে দেখেছেন, যেখানে গিয়ে দেখে থাকেন না কেন, তারা একটা জিনিস সবাই বলেছেন, বারবার বলছেন। আমি প্রচুর মানুষের কমেন্ট পাচ্ছি আজকে সংবাদপত্রগুলোর শিরোনাম টেরোনাম এগুলো দেখেও বা কিছু কিছু সংবাদপত্রের রিপোর্টিং দেখেও বোঝা গেছে যে সবাই একটা কথা স্বীকার করছে যে এটা অবাক করে দেওয়ার মতন ঘটনা ঘটেছে যে এই রকম সময়ে সিপিএম এর প্রধান বিরোধী দলের এত লোক হবে এটা ভাবতেই পারেনি কেউ। কারণ এক তো হলো প্রতিবন্ধকতা ছিল, অনেক জায়গাতে রাস্তায় গাড়ি ঘোড়া চলতে দেওয়া হয়নি, এটা তো ছিলই। কারণ রাজ্যের সবচেয়ে ব্যস্ত রোডের পাশেই আমি থাকি, তো সেই ব্যস্ততম রোডে, যে রোডে 24 ঘন্টা গাড়ি চলে, শুধু সারাদিন যে গাড়ি চলে তা না, 24 ঘন্টা গাড়ি চলে। আপনি ভোর 3টার সময় গাড়ি পাবেন, রাত্র 2টার সময় গাড়ি পাবেন, রাত্রি 1টার সময় গাড়ি পাবেন। যখনই আপনি এই রোডে চলাচল করেন না কেন, কিছু কিছু এরিয়া পর্যন্ত আপনি আগরতলা থেকে গাড়ি পাবেন। সেই রোডের মধ্যে কালকে সারাদিন মানে খুব কম গাড়ি চলাচল করেছে, দূরপাল্লার গাড়ি, বাস ইত্যাদি তো খুবই কম। তো এতে বোঝা গেছে যে গাড়ি যাতে না চলাচল করতে পারে, অর্থাৎ তারা যাতে গাড়িতে করে মানুষ আনতে না পারে, তার জন্য একটা ব্যবস্থা তো ছিলই। এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতেও এইগুলোকে ওভারকাম করে তারা যেভাবে কাজটা করেছে কালকে, সেটা শাসক দলের জন্য রেড অ্যালার্ট, রাজ্য রাজনীতির জন্য রেড অ্যালার্ট। তো রেড অ্যালার্ট বলতে আপনারা অন্য কোনোভাবে দেখার দরকার নাই, আইন শৃঙ্খলাগতভাবে দেখার দরকার নাই। রেড অ্যালার্ট বলতে এখানে রাজনৈতিক মানে কি মানুষের দলের জন্য যথেষ্ট চিন্তার বিষয়। কারণ জনপ্রিয়তার দিক থেকে আপনার যদি বিরোধী দল যদি সাংগঠনিক এবং মানুষকে সংঘবদ্ধ করার ব্যাপারটাতে যদি সত্যি সত্যি অনেকটা সফল হয়ে যায়, তাহলে এটা কাকে চ্যালেঞ্জ জানায়? তারা রাজনৈতিকভাবে তারা শাসক দলকেই চ্যালেঞ্জ জানায়, এবং সেই চ্যালেঞ্জ কিন্তু তারা কালকে জানিয়ে দিয়েছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য শাসক দল কতটুকু প্রস্তুত আছে? হ্যাঁ, এইটা ঠিক যে মানুষ বলাবলি করছে যে পুরনো কায়দায়, যে কায়দাটা তারা বছরের পর বছর ধরে অ্যাপ্লাই করেছিল রাজ্য রাজনীতিতে, সেই কায়দায় যদি তারা এইটাকে মোকাবেলা করার চেষ্টা করে, তাহলে এটা তাদের একটা বিরাট ভুল হয়ে যাবে। কারণ রাজ্য রাজনীতির ছবিটা অনেকটা পাল্টে গেছে। আর একটা জিনিস হলো কি, আপনি যদি এক্সট্রিম কোনো কিছু করেন, তাহলে সেই এক্সট্রিমটা কিন্তু বেশি দিন করা যায় না, এটাই নিয়ম স্বাভাবিকভাবেই। তার কারণে আমাদের বাংলাতে একটা প্রবাদ আছে যে অতি করতে নেই কোনো সময়, অতি করলে পরে ইতি হয়। তো এটা রাজনীতির ক্ষেত্রে প্রযোজ্য। রাজনীতিতেও একটা সময়ে সিপিএম এর ক্যাডারদের একটা অংশের উৎপাত মানুষের মুখে মুখে ছিল, এবং শুধু মানুষ বলতে শুধুমাত্র যে বিরোধী কংগ্রেস বা বিজেপির লোকদের মুখে মুখে ছিল তাই না, কিন্তু এটা সাধারণ মানুষ না, শুধু সিপিএম এরও অনেক সাধারণ কর্মী, কার্যকর্তা, ক্যাডার এদের মুখে মুখেও ছিল, যারা দলের মধ্যে থেকে মুখ খুলতে না পেরে তারা অতিষ্ঠ হয়ে গেছিল দলের আরেকটা অংশের অত্যাচারে, তার আরেকটা অংশের উৎপাতে। তো এই কারণে তখন সেই যে অতি ভাবটা কিছু লোকের, সেই অতি ভাবটা কিন্তু পার্টির ইতি ঘটিয়ে দিয়েছিল। তো গত কয়েক বছরে বর্তমান শাসক দলেরও একটা অংশের অতি ভাবটাও কিন্তু মানুষের মুখে মুখে ঘুরেছে, এবং তার ফলে শাসক দলের মধ্যে একটা বিরাট অংশের মধ্যে তার প্রতিক্রিয়া দেখা গেছে। তারা এই নিয়ে তাদের যে ক্ষোভ অনেক সময় সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে, অনেকে ভাবে প্রকাশ করেছে। তো সেই প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে শাসক দলের হয়তো সর্বোচ্চ নেতাদের একটা অংশ, সর্বভারতীয় নেতাদের একটা অংশ হয়তো বুঝতে পেরেছে, বুঝতে পারার পরিপ্রেক্ষিতে কিছু কিছু ব্যবস্থা হয়েছে। সেই ব্যবস্থাগুলোর পরে আবার ওই আগের পুরনো কায়দাটাকে তারা বুঝতে পেরেছে যে এইটা এটা পার্টির ক্ষতি করেছে এবং ক্ষতি করছে, এবং তার ক্ষতি যে করেছে এটা তো বিধানসভার ভোটের ফলাফল দেখা গেছে। এটা নিয়ে আর কোনো তর্ক বিতর্ক হওয়ার মতন কোনো ব্যবস্থা নেই। তো সেই যে ব্যর্থ যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করে এখন আর করা
আগের মতন আর কিছু করা সম্ভব না, বা করলে সেটা ভুল হয়ে যাবে। কারণ এখন সবাই বুঝতে পারছেন, সাংবাদিকরা বুঝতে পারছেন, বিশ্লেষকরা বুঝতে পারছেন, বিভিন্ন রাজনৈতিক দলের যারা পদাধিকারীরা, যারা একটু চিন্তাশীল মানুষ, তারা বুঝতে পারছেন যে সিপিএম যেটা করেছে গতকালকে, এইটার পিছনে তাদের দীর্ঘ প্রস্তুতি ছিল। তারা ইচ্ছে করলে এই কাজটা 1 বছর আগে করতে পারতেন, তারা ইচ্ছে করলে 2 বছর আগে করতে পারতেন, কিন্তু তারা করেননি। কেন করেননি? তারা একটা সুইটেবল টাইমের জন্য অপেক্ষা করছিলেন। তারা বিভিন্ন পরিবেশ পরিস্থিতিগুলো দেখে নিতে চাইছিলেন। তারা চাইছিলেন যে তাদের দলেরও যে কর্মীরা রয়েছে, যারা ঘর থেকে বেরোতে চাইছিল না বছরের পর বছর ধরে, তারাও একটা কঠিন পরিস্থিতি মানে ফেস করতে করতে একটা সময় তাদের যাতে দেয়ালে পিঠ থেকে যায় এবং তারা তখন বাধ্য হয়ে ঘর ছেড়ে বেরোন, এটা তাদের পরিকল্পনা ছিল। কারণ তারা সাংগঠনিকভাবে এখনো মজবুত রয়েছে এবং তাদের যে পরিকল্পনা করার যে স্তরটা, এটা রাজ্যে অন্য যে কোনো দলের তুলনায় অনেক বেশি মজবুত। এই কথা স্বীকার করতে কোনো মানে মানে কোনো অসুবিধা হওয়ার কারণই কথা না। এটা বিজেপির তুলনায় তো তারা অনেক অনেক বেশি। বিজেপির সর্বোচ্চ স্তর আর সিপিএমের সর্বোচ্চ স্তরের মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। কংগ্রেসের সর্বোচ্চ স্তর আর সিপিএমের সর্বোচ্চ স্তরের মধ্যেও আকাশ পাতাল না হলেও বিশাল ডিফারেন্স রয়েছে, এ ব্যাপারেও কোনো সন্দেহ নাই। কারণ কমিউনিস্ট পার্টির পদ্ধতিটাই এরকম যে তারা হুটহাট কিছু করে না, ধুমধাম রাজনৈতিক সিদ্ধান্ত নেয় না। যেটা করে তারা অনেক পরিকল্পনা করে এবং তাদের পরিকল্পনাগুলো খুব সূক্ষ্মভাবে করে তারা করে। এগুলো আমি প্রশংসা বা নিন্দার ব্যাপার না, এটা যেটা বাস্তবতা, সেই বাস্তবতার কথা আমি এখানে আপনাদেরকে বলছি। তো সেই পরিকল্পনা করে তারা এই সময়কালটাকে বেছে নিয়েছে, যার ফলে এবং তারা দেখা গেছে যে মানে এই কালকের অনুষ্ঠানের সাকসেস দেখে বোঝা গেছে যে তারা এতদিন ধরে একজন একজন করে কর্মীকে, তাদের ওয়ার্কারদেরকে তারা সাহস দিয়েছে, শক্তি দিয়েছে এবং প্রত্যেককে তারা এটা বোঝাতে সমর্থ হয়েছে, যারা এসেছে আর কি তাদের কথা বলছি, যে তুমি একা না, তোমার সঙ্গে আরও অনেক লোক আছে, তুমি এখানে শুধু আসো, এলে পরে তুমি বুঝতে পারবে। এই যে বিশ্বাস দেওয়ার কাজটা তারা সাকসেসফুলি করতে পেরেছে, সেইটাই রেড অ্যালার্ট বিরোধী দলের জন্য, সেইটাই। আর এর ফলে এই কর্মীরা একবার যখন আগরতলায় এসে দেখে গেছে, বুঝে গেছে যে তারা আর একা না, তাদের মতন আরও হাজার হাজার কর্মী পথে নেমেছে, তখন তাদের সাহসটা বেড়ে গেছে, তখন তাদের উৎসাহ উদ্দীপনাটা বেড়ে গেছে, আত্মবিশ্বাস বেড়ে গেছে এবং তারা ময়দানে আরও বেশি করে ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে তারা উৎসাহিত হয়েছে। এইটা সোশ্যাল মিডিয়াতে গতকালকে দুপুর বিকেল থেকেই সোশ্যাল মিডিয়াতে তাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা তাদের যে কর্মীরা যে সমস্ত পোস্ট করেছে, সেইগুলো দেখে বা এগুলি দেখে আমাকে অনেকে ফোন করেছে, বিজেপিরও কেউ ফোন করেছে আমাকে এবং চিন্তিত হয়ে ফোন করেছে, বলছে যে কী মনে হচ্ছে রাজ্য রাজনীতি কোন দিকে যাচ্ছে। আমি পাল্টা জিজ্ঞেস করার ফলে কেউ বিজেপির লোক কিন্তু প্রত্যক্ষদর্শী হিসাবে গতকালকে সেখানে ছিল, আশেপাশে গিয়ে কেউ কোনো বিল্ডিংয়ে গিয়ে, কেউ কোনো দোকানে গিয়ে নানানভাবে দেখার চেষ্টা করেছে, বোঝার চেষ্টা করেছে, যারা রাজনীতিটাকে সিরিয়াসলি করতে চায় তারা, যে অ্যাকচুয়ালি রেসপন্স কি আসে। তারা এই রেসপন্স দেখার পরে যথেষ্ট চিন্তিত হয়েছে, চিন্তিত হয়ে কেউ ফোন করে কথা বলেছে, আমার মতামত জানতে চেয়েছে। তো বিষয়টা এরকম যে আমি এটাকে রেড অ্যালার্ট এই কারণে বলেছি যে রেড অ্যালার্টের আগে তো আপনার গ্রিন অ্যালার্ট হতে পারতো, হোয়াইট অ্যালার্ট হতে পারতো, এরকম নানা রকমের অ্যালার্ট হতে পারতো, কিন্তু এটাকে রেড অ্যালার্ট কেন বলছি? এই কারণে বলছি যে এটা 3 বছর আগে যদি একটা বিরোধী দল এতটা সাহস এবং শক্তি দেখাতে পারে, তাহলে 3 বছর ধরে যদি তারা এটাকে কন্টিনিউ করে, তারা যদি 3 বছর ধরে যদি ময়দানে থাকে এবং নিয়মিতভাবে যদি তারা লড়াই আন্দোলন করতে থাকে, তাহলে এটা শাসক দলের জন্য কি পরিমাণ অস্বস্তির কারণ হবে। এবং তারা যেহেতু এটা করে নিয়েছে, এখন বাকি যে বিরোধী দলগুলো রয়েছে তাদের কিন্তু সাহস বেড়ে গেল, তাদেরও কিন্তু উৎসাহ বেড়ে গেল, তাদের কাছে কিন্তু চ্যালেঞ্জ চলে এলো যে এরা যদি পারে আমরা কেন পারবো না। আর এটা কেন হয়েছে? এটা হয়েছে কারণ
লোকসভার নির্বাচনের পরবর্তী সময়, আমি এটা লোকসভা নির্বাচনের আগে আমার ওই যে প্রসেনজিৎ চক্রবর্তী নামে যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে আমি কিন্তু বলেছি যে তারপরে যদি বিজেপি ক্ষমতায় ফিরে আসতে না পারে, মানে এককভাবে আর কি আসতে পারবে না, এটা আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে এবারে এনডিএ সরকার হবে, বিজেপি সরকার হবে না। এ কথা লোকসভা নির্বাচনের আগে প্রসেনজিৎ চক্রবর্তী নামে যে চ্যানেলটা, এটাতে অনেকগুলো ভিডিওতে আমি বলেছি, যারা দেখেছেন শুনেছেন তারা সবাই জানেন ভালো করে। এবং যদি তারা সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে দিকে দিকে রাজ্যে রাজ্যে বিরোধীদের মনোবল বেড়ে যাবে। ত্রিপুরা রাজ্যের বিরোধীদের মনোবলও অনেকটা বেড়ে যাবে, এই কথাগুলো কিন্তু আমি বলেছি। এইটা লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে আপনারা দেখেছেন কংগ্রেসের অ্যাক্টিভিটি বেড়ে গেছে, কংগ্রেসে যোগদানের প্রোগ্রাম চলছে। যেখানে আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক ছিল, সেখানে বিজেপি ছেড়ে কোথাও সিপিএমেরও অনেক কর্মী কংগ্রেসে যোগদান করেছেন। অন্যান্য দল ত্রিপুরা মথা তথা বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগদান হচ্ছে মাঝে মাঝে। সংখ্যাটা কম হতে পারে, একটা লোকও যদি জয়েন করে, এই একটা লোকেরও সাইকোলজিক্যাল অবস্থানটা বুঝতে হবে, এটা কিন্তু হচ্ছে। তো এবং কংগ্রেসেরও অ্যাক্টিভিটি কিন্তু বেড়েছে। এবং আমি বলেছি আপনাদেরকে তৃণমূল কংগ্রেসেরও কিন্তু একটা অ্যাক্টিভিটি দেখা গেছে সাম্প্রতিককালে। তো এই যে বিভিন্ন দলগুলো রয়েছে, বিজেপি বিরোধী দলগুলো, এরাও কিন্তু এবার উৎসাহিত হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। তারাও কিন্তু চাইবে যে ছোট বড় সমাবেশ করে তারাও তাদের শক্তি জানান দিতে। এরকমভাবে সবগুলো দল যদি একটু একটু করে যদি ময়দানে অ্যাক্টিভিটি চালাতে থাকে এবং এটা যদি রেগুলার হয়, মানে সারাটা মাস সারাটা বছর ছোট বড় প্রোগ্রাম যদি এদিকে ওদিকে চালাতে থাকে, বিভিন্ন জনজীবন সংশ্লিষ্ট ইস্যুকে নিয়ে, মানুষের গুরুত্বপূর্ণ ইস্যু, চাকুরির ইস্যু, তারপরে ব্যবসার ইস্যু, তারপরে ডেভেলপমেন্টের কাজের অভাবের ইস্যু, এরকম নানান ধরনের যে ইস্যুগুলো নিয়ে বিরোধী দলগুলো বিভিন্ন সময় আন্দোলন করে, সেগুলোকে নিয়ে যদি তারা ক্রমাগত আন্দোলন করতে থাকে তাহলে শাসক দলের অনেক কর্মীর মনোবল ভেঙে যেতে পারে। তাদের বহু লোক আছে যারা আছে দলের মধ্যে, কিন্তু মনের মধ্যে সেই উৎসাহ নেই। দলের মধ্যে একটা হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস তৈরি হয়েছে। একটা দলের মধ্যে কিছু লোক অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, আবার অনেক লোক কিছুই পাচ্ছে না, এরকম একটা ফিলিং অনেক দিন ধরে রয়েছে, অনেকে এটা প্রকাশ করেছেন। এই জিনিসগুলো কিন্তু সেক্ষেত্রে বাড়তে থাকবে। তাদেরও কিন্তু আপনার আত্মবিশ্বাস, যারা ভেতরে থেকে আপনার মন মুষড়ে পড়েছিল, তাদের কিন্তু আত্মবিশ্বাস বেড়ে যাবে। ফলে চ্যালেঞ্জটা রুলিং পার্টির জন্য একদিকে ভেতর থেকে, আরেকদিকে বাইরের দিক থেকে, তো দুই দিকেই চ্যালেঞ্জটার সৃষ্টি কিন্তু রেড অ্যালার্ট কিন্তু গতকালকে সিপিএম এর এই সমাবেশের মধ্য দিয়ে তারা শুরু করে দিয়েছে। ফলে কেন্দ্রে দুর্বল হওয়ার কারণে, কেন্দ্র মানে দল, শাসক দলের যে কেন্দ্র, সেই কেন্দ্র দুর্বল হওয়ার কারণে, লোকসভা সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে, কেন্দ্রীয় সরকার একটা টেনশনের মধ্যে চলার কারণে, কেন্দ্রীয় সরকারটা টিকবে কিনা, এনডিএর যে পার্টনার যে পার্টিগুলো রয়েছে, নীতিশ কুমারের জেডিইউ, চন্দ্রবাবু নাইডুর আপনার টিডিপি ইত্যাদি পার্টিগুলো, এমনকি চিরাগ পাসওয়ানের পার্টিও সঙ্গে থাকবে কিনা, একনাথ সিন্ধের পার্টিও সঙ্গে থাকবে কিনা, জয়ন্ত চৌধুরীর পার্টির সঙ্গে থাকবে কিনা, আপনার দলের পার্টি থাকবে কিনা সঙ্গে, এই নিয়ে একটা অনিশ্চয়তা থাকার কারণে আপনারা দেখেছেন আপনার আসামে বিজেপির প্রাক্তন এমএলএ কংগ্রেসে জয়েন করেছেন। আপনারা দেখেছেন যে দিল্লিতে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র, তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন। বিহারে আপনারা দেখেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন। এই যে ঘটনাগুলো রাজ্যে রাজ্যে বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে, রাজস্থানে এরকম হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, হরিয়ানাতে অনেক হয়েছে। এই যে ঘটনাগুলো সব কিন্তু এই লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা, একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে হয়েছে। তার কারণে এরা বুঝতে পেরেছে যে এই একটা পরনির্ভরশীল দল ইচ্ছে করলে কতটুকুই বা করতে পারে, খুব বেশি করতে পারবে না। যেগুলো তারা একক সংখ্যাগরিষ্ঠ থাকার সময় করতে পেরেছে, তখন নিশ্চিত ছিল তারা তাদের শক্তি সম্বন্ধে, তাদেরকে কেউ হারাতে পারবে না, তাদেরকে কেউ কিছু করতে পারবে না। এই নিশ্চয়তাটা কিন্তু শেষ হয়ে গেছে। আর শেষ হয়ে যাওয়ার কারণেই আপনার বিরোধীরা যে এতদিন ধরে যে তারা একটু একটু করে কাজ করে তারা এই জায়গা পর্যন্ত পৌঁছেছে, যে জায়গায় এসে তারা রাজনৈতিকভাবে শাসক দলের জন্য রেড অ্যালার্ট জারি করতে পেরেছে। এটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় রাজ্য রাজনীতির ভবিষ্যতের জন্য, মানে ভবিষ্যৎ রাজ্য রাজনীতিতে শাসক দলের ভবিষ্যতের জন্য।
এ ব্যাপারে আপনাদের মতামত কি জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর আরেকটা কথা বলে দিই যে এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন, ইচ্ছে করলে যুক্ত হতে পারেন। এই চ্যানেলে মেম্বারশিপের ব্যবস্থা হয়েছে, ইউটিউবে প্রোভাইড করেছে। তো আপনারা পলিটিক্যাল গ্রুপ এবং পলিটিক্যাল ফোরাম, এই দুটো আলাদা আলাদা গ্রুপ সৃষ্টি করা হয়েছে এই চ্যানেলে। আপনারা ডেসক্রিপশনে গেলে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে চ্যানেলের মেম্বার হতে পারেন, এই চ্যানেলের সঙ্গে যুক্ত পারেন। পলিটিক্যাল গ্রুপে আপনাদের সঙ্গে আমি আলাদা করে পলিটিক্যাল ডিসকাশন করব, আপনাদেরকে নিয়ে শুধুমাত্র মেম্বারদেরকে নিয়ে আলাদা করে লাইভ করবো, আলাদা চ্যাট করবে, বিভিন্ন সিরিয়াস ডিসকাশন হবে পলিটিক্যাল। তো এই কারণে আপনারা ইচ্ছে করলে লিঙ্কে গিয়ে মানে ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে আপনারা চ্যানেল মেম্বার হতে পারেন, অথবা এই চ্যানেলের ভেতরে ঢুকলে পরে আপনারা মেম্বারশিপ বা জয়েন এই রকম বাটন পেলে সেখানে আপনারা ক্লিক করে তার মধ্য দিয়ে গিয়েও আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন অ্যাজ এ মেম্বার। এই সুযোগ আপনাদের সামনে আমার এই চ্যানেলের ত্রিপুরা পলিটিক্যাল শো, এই চ্যানেলের দর্শকদের জন্য আনা হয়েছে। ইউটিউব এই সুযোগ প্রোভাইড করেছে, এই কারণে আপনারা মেম্বার হতে পারেন এই চ্যানেলের। ভালো থাকবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট তো করবেনই, শেয়ারও করবেন। আর চ্যানেলটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে থাকবেন। নমস্কার, যতন খুলুম খা।